ভাইরে, তুই না আমার দোস্ত ভাই, যার জন্মদিন তার ছুটি, তাই আজ আমি কোথাও যাব না। তোর তেলে আমি গলছি না ভাই। চল চল, তুই না গেলে কত কাজ পেন্ডিং হয়ে থাকবে জানিস না। আজকের জন্য তুই সামলে নিতে পারবি না? নিজের জন্মদিন নিয়ে তুই নিজে এত এক্সাইটেড থাকিস কেন এটা বল তুই। আমি আজকের দিনে এই পৃথিবীতে পা রেখেছি, আমাকে পেয়ে তোরা ধন্য হয়েছিস। আনন্দ বাড়ি সার্থক হয়েছে। আমি এক্সাইটেড না থাকলে আর কে থাকবে? এখন অফিসে এসে আমাকে সার্থক কর, আয়। অগত্যা সাইমনকে মাহিরের সাথে যেতে হলো। যার জন্মদিন তার সামনে ওরা আয়োজন করে না, তাকে প্রতিবারই বাইরে পাঠিয়ে দেওয়া হয়। একেবারে পুচকেগুলো হলো অন্য কথা। রিদিতা বাইরে এসে আয়োজনের বহর দেখে কৌতূহলী হয়ে ইমিকে জিজ্ঞাসা করলো, আজ কোনো বিশেষ দিন? আজ সাইমন ভাইয়ার জন্মদিন। ভাবি এসো না, আমাদের সাথে হাত লাগাও। রিদিতা সানন্দে ঘর সাজানোর কাজে লেগে পড়ল। আগে হলে পারত না, এখন সে অনেকটাই মিশে গেছে পরিবারের সাথে। 2 মাস হলো এই বাড়িতে এসেছে রিদিতা, অথচ মানুষগুলোকে কত কাছের মনে হয়। শুধু মাহির একটা সীমারেখা মেনে চলে সবসময়, যদিও সীমারেখাটা রিদিতাই ঠিক করে দিয়েছিল। ওর যে কোনো ব্যথায় ম্যাজিশিয়ানের মতো প্রলেপ লাগিয়ে দিয়ে আবারও শামুকের মতো খোলসে ঢেকে ফেলে নিজেকে। এই তো কিছুদিন আগেই ওকে নিয়ে গিয়েছিল রিয়াদের সাথে দেখা করাতে, কিন্তু রিদিতা আর দেখা করবার ইচ্ছেই হয়নি। সে একটা প্রতারণা মামলা দায়ের করে ফিরে এসেছে। মাহির লোকটা এমন কেন? এত ভালো মানুষ সত্যিই কি কেউ হয়? সে নিজে কি এতটা ভালো আচরণের যোগ্য? মাহির আশেপাশে থাকলে ওর ভালো লাগে, আবার নিজেকে ওর তুলনায় ভীষণ তুচ্ছ ক্ষুদ্র বলে মনে হয়। 2 পা বাড়াতে গেলেও কি এক অদ্ভুত দ্বিধা 3 কদম পিছিয়ে দেয় হৃদিতাকে। সাবেরিও আজ ছুটি নিয়েছেন, তারা 3 জন, আর মায়া রান্নাঘরের দায়িত্বে আছে। 3 ভাই বেরিয়ে গেছে যদিও, তবে তারা আজ সন্ধ্যার আগে ফিরে আসবে। এবার আয়োজনটা আরও উৎসবমুখর করে তোলার চেষ্টা করছে সবাই, মায়া আর কথার জন্যে। কথাও ওদের সাথে আছে। ও মাথা ছুটোছুটি করছে সে। ইমতিয়াজ দিন সাহেবের আজ অনেক দিন পরে বড্ড ভালো লাগছে। তার পরিবারের সদস্যরা এমন হাসি খুশি প্রাণবন্ত থাকুক সবসময়, এটাই তার কামনা। মাহির সাইমনকে বিকেল পর্যন্ত আটকে রাখলো, এরপর বলল, অনেক করেছিস, এবার বাসায় যা। এটুকু ফেভার করলাম তোর। উদ্ধার করেছিস আমায়। সারাদিন গাধার খাটুরি খাটিয়ে 1 ঘন্টা আগে ছেড়ে হাতেমতাই হতে এসেছিস। মাহির এখন ছাড়ছে সাইমনের জন্য উপহার কিনবে বলে। মৃদুলা ইমিরা ওর কাছে আবদার করেছিল সাইমনকে অন্তত 4টা পর্যন্ত আটকে রাখতে। আমি একেবারে শেষ করেই যাব। মাহির বলল পিপাকে। সবাইকে সুযোগ করে দিতে গিয়ে নিজেই উপহার কিনতে পারবে না দেখা যাচ্ছে। কি মুশকিল, একে পিছু ছাড়াবে কি করে? শোন না সাইমন, চাচি কল দিয়েছিল, বাসায় সয়াবিন তেল শেষ হয়ে গেছে, তুই কিনে নিয়ে যা না, তোর জন্যই তো রান্না হচ্ছে আজ। বেইমান একটা। বলেই বেরিয়ে গেল সাইমন। ওর জন্মদিন অথচ ওকে খাটিয়ে নিল, আবার বাজারও করাচ্ছে। মাহিরের জন্মদিনে এসে এর শোধ তুলে নিবে। মাহিরের জন্মদিনে সে শোধ তুলে তবেই দম নেবে। সাইমন বেরিয়ে গেলে মাহিরও বেরিয়ে পড়ল। সে ওর একজন বন্ধুকে ঢাকা থেকে একটা অ্যাকুস্টিক গিটার কেনার দায়িত্ব দিয়েছিল, যে একটা স্থানীয় ব্যান্ডের গিটারিস্ট জানিয়েছে পরশুই এনেছে। ওটাই নিতে গেল। সাইমন গাইতে পছন্দ করে। আগের গিটার পুরনো হয়ে গেছে, নতুন গিটার কেনার কথা চিন্তা করছিল সে, এটা মাহির জানে, তাই উপহার হিসেবে এটাই চূড়ান্ত করেছিল। সাইমন একবার বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল, তারপর থেকে ওদের 2 ভাইয়ের মোটরসাইকেল চালানো কঠোরভাবে বারণ, নইলে একটা বাইক দেওয়া যেত। সাইমন এখন না চালালেও ফ্যাসিনেশন এখনও আছে। ফেরার পথে হৃদিতার নির্দেশ মতো প্রতিদিন কথার জন্য চকলেট নিয়ে যায় সে। তখন হৃদিতার মুখটা মনে পড়ল। মাহির তাড়াহুড়ো করতে চায় না, হৃদিতার পরিবর্তিত মনোভাব সে বোঝে, আবার দ্বিধাটাও পড়তে পারে, তাই সে নিজেকে এগিয়ে যাওয়া থেকে সংযত রেখেছে। আগে মেয়েটা কি চায় নিজের কাছে পুরোপুরি পরিষ্কার হোক, দ্বিধার দেয়াল সরে যাক। তবুও কেন যে মন বারবার সেদিকেই চলে যায়, নিজেকেই ভয় হয় কিছু চাপিয়ে না দিয়ে ফেলে। সৌমি দরজা খুলে দেখলো সাইমন সয়াবিন তেল আর র্যাপিং করা একটা বক্স হাতে দাঁড়িয়ে আছে। বাবা, গিফটও পেয়ে গেছিস দেখছি। কে দিয়েছে? সাইমন আশা করেছিল জন্মদিনের শুভেচ্ছা শুনবে, তা না, অবান্তর প্রশ্ন। গিফট কে দিয়েছে সেটা জানা এই মেয়ের কাছে ওকে উইশ করার চাইতে গুরুত্বপূর্ণ বুঝি। আমাদের স্কুলে পড়ায় একটা মেয়ে রূপা, সেই দিল। সমীর রাগ হলো। ভালোই তো। তুই উইশ করলি না যে? আমার উইশ দিয়ে কি করবি? সোনা রূপা পিতল তামা দস্তাদের উইশেই পেট ভরা। বলেই হনহনিয়ে চলে গেল সৌমি। হতচকিত সাইমন বুঝতে পারল না ওর ভুলটা কোথায়। এদিকে ওকে সয়াবিন তেল আনতে দেখে মা চাচিরা হেসেই কুটি, তারা নাকি এসব কিছুই বলেননি। মাহিরের বাচ্চা মাহির, তোর খবর আছে।
মনে মনে আওড়ালো সাইমন। এবারে জন্মদিনটা বুঝি বৃথায় গেল। হতোদ্যম হয়ে সাইমন নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। সৌমি কি করে আজকের দিনে ওর সাথে রাগ দেখালো? সে করেছেটা কি? শুধু ভালোবাসে বলে সহ্য করে নিল এই নিষ্ঠুরতা। কবে থেকে অনুভূতির বীজ বপন হয়েছে সে মনে করতে পারে না। তবে বহুদিন আগে সৌমি এসএসসি পরীক্ষা শেষ করে বেড়াতে এসেছিল। সেবার শাড়ি পরেছিল মেয়েটা, চোখে কাজল, হাত ভর্তি কাচের চুড়ি, পায়ে আলতাও পরেছিল। ওদের তিনজনের সেদিন কোথায় যেন যাবার কথা ছিল। বৃষ্টির সম্ভাবনা আছে বলে শেষ পর্যন্ত মাহির যায়নি। সাইমন আর সৌমি গিয়েছিল রিকশায়। ফেরার পথে ঝুম বৃষ্টি নামলো। সৌমি হুড তুলতে দেয়নি। আমার খুব শখ রিকশার হুড ফেলে বৃষ্টিতে ভেজার, এভাবেই থাক। ভেজা চোখের কাজল গড়াচ্ছিল গাল বেয়ে। বৃষ্টির রিমঝিমের সাথে চুরির রিনঝিন কেমন মিলেমিশে একাকার হয়ে একটা স্বপ্নময় আবেশ তৈরি করেছিল সেদিন। সৌমি মাথা আকাশের দিকে তুলে চোখ বন্ধ করে বৃষ্টি গায়ে মাখছিল। সাইমন ভিজে গিয়ে ঝগড়া করার মুড নিয়ে সৌমির দিকে তাকিয়েছিল কিছু বলবে বলে। ওর চোখ স্থির হয়ে গিয়েছিল উচ্ছ্বসিত সৌমিকে দেখে। মুখে কথা জোগায়নি। কাজল ধোয়া মুখটায় কি যেন এক জাদুমন্ত্র করা ছিল। ভেতরে সেই ছবিটা চিরকালের জন্য আঁকা হয়ে গেল সাইমনের। সেদিন চমকে উঠে দৃষ্টি সরিয়ে নিয়েছিল সাইমন। মন কেমন করা তোলপার অনুভূতিটা যে কি সে বুঝতে পারেনি তখন। ওর মনে হচ্ছিল এটা সৌমি, কাজিন, খেলার সাথী। ওকে এভাবে দেখাটা অন্যায়। ইন্টারমিডিয়েট পড়া সাইমন সেদিন ভয়ও পেয়েছিল ভীষণ। সৌমি সেদিন বৃষ্টিতে মজেছিল। সমস্ত ধ্যান জ্ঞান কেবলই বৃষ্টিতে নিমগ্ন। এরপর সাইমনের দিকে তাকিয়ে বলেছিল, ইস কি দারুণ বৃষ্টি, এভাবে যদি প্রতিদিন ভিজতে পারতাম। সাইমন সেই ভয় লুকাতে প্রাণপণ চেষ্টায় নিজেকে স্বাভাবিক করে স্বভাবসুলভ ভঙ্গি ফেরত আনার চেষ্টা করে বলেছিল, শখ কত তোর জন্যে যেন সারা বছর ধরে বর্ষাকাল থাকবে। সৌমিও যুদ্ধংদেহী মনোভাব নিয়ে বলেছিল, থাকলে তো সমস্যা কি? অনেক সমস্যা। একটা লিস্ট বানিয়ে তোকে দিতে হবে। হ্যাঁ হবে। আমার এত ঠেকা পড়েনি। তাহলে মুখটা বন্ধ রাখ, এত ভালো লাগছিল দিলি তো সব বিগড়ে। সাইমন মনে মনে বলেছিল, তোর জন্য সারা জীবন বর্ষা থাকুক। প্রাকৃতিকভাবে না হলেও দমকল বাহিনী দিয়ে কৃত্রিমভাবে বৃষ্টি নামাবো আমি। তোর এই মুখটা আমি সারা জীবন ধরে দেখতে চাই যে। সেদিন নিজেকে লুকিয়েছিল সাইমন ভয়। এখনো ভয়টা কাটেনি। খুব সহজ বন্ধুত্ব ওদের মধ্যে, মাহিরের সাথেও। তিনজন বলা যায় একই সাথে বেড়ে উঠেছে। ওর গোপন অনুভূতির খবর জানতে পারলে সৌমি যদি ওর সাথে কথা বলা বন্ধ করে দেয়, ওর সামনে আসা বন্ধ করে দেয়। এখন ভেতরে তোলপাড় হলেও তো ঝগড়াঝাটি হচ্ছে, আবার কিছুক্ষণ মিলমিশ হচ্ছে, সহজভাবে মিশতে পারছে। ওই প্রান্তের মানুষটা যদি এভাবে না ভাবতে পারে, ওকে প্রত্যাখ্যান করে, এই সহজ সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। উত্তর মেরু দক্ষিণ মেরুর শেষ দুই প্রান্তের যত দূরত্ব ততটা দূরত্ব ওদের সম্পর্কে চলে আসবে। সে বাঁচবে কি করে তখন? তার চাইতে এমনই থাকুক না, যেভাবে চলছে চলুক। একদিন বলবে সাইমন, অবশ্যই বলবে, তবে এখন পারবে না। শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবছিল সে। তখনই হুড়োহুড়ি করে ওর ঘরে ঢুকলো সবাই। সিমি, ইমি, মৃদুলা, রাতুল, সৌমির সাথে মাহিরু। সাইমন ভাইয়া, চলো চলো। মৃদুলা ডাকলো। সে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, কোথায়? বসার ঘরে। আমি যাব না। সে কি, তুমি না গেলে কি করে হবে? আমরা তো বার্থডে সেলিব্রেট করব বার্থডে বয় সারা। সাইমন ঝাঁঝিয়ে উঠে বলল, এখন মনে পড়েছে আমার জন্মদিন। আর মাহির, তুই আমাকে সারাদিন তেল কিনতে বললি কেন? মাহির হেসে সাইমনের পাশে বসলো। হ্যাচকা টানে বসিয়ে দিয়ে বলল, বাইরে আসবি নাকি চ্যাংদোলা করে নিয়ে যাব? তোর ওজনের চাইতে আমার ওজন আধা কেজি বেশি। রাতুল ফিক করে হেসে বলল, আমি আছি। মাহির ভাইয়া এক পাশে, আমি এক পাশে ধরবো। সিমি, ইমি হই হই করে বলল। আমরাও আছি। মৃদুলা জিজ্ঞাসা করলো, তুমি এরকম নাক ফুলে আছো কেন? তোমার রাগের পয়েন্টটা কি ভাইয়া? সাইমন একবার মাহিরের দিকে একবার সৌমির দিকে তাকিয়ে বলল, সারা দিনে আমাকে উইশ করেছিস কেউ? সবাই সমন্বয়ে গিয়ে উঠলো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার সাইমন। মাহির গিটারটা দিল। এটা বাজিয়ে আজ আমাদের সবাইকে গান শোনাতে হবে কিন্তু। আর সয়াবিন তেল কেনানোর জন্য সরি। এরপর আর এটা কিনতে বলবো না। সাইমন গিটারটা হাতে তুলে নিয়ে টুংটাং বাজিয়ে দেখতে দেখতে পড়ল, গিটারটা আমার খুব পছন্দ হয়েছে। সুমতি হয়েছে দেখে ভালো লাগলো। এর পরের জন্মদিনে কেরোসিন তেল কিনতে দেব। সবাই হেসে ফেললো। সৌমি ভাঁজ করা রুমালটা দিয়ে বলল, শোন গর্ধব, তোর মতো বুড়ো খোকার জন্মদিনে খেটে খুঁটে এই রুমালে ফুল তুলেছি, নিয়ে ধন্য কর।
সাইমন খুলে দেখলো চমৎকার ফুল তোলা রুমালটা। সবাই না থাকলে সে ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখতো। হাজার হোক সৌমি নিজের হাতে তোলা ফুল। একে একে সবাই কিছু না কিছু উপহার দিল। রাতুল বলল, তুমি যে গত মাসে আমাকে একটা ঘড়ি কিনে দিয়েছিলে, সেটা বিক্রি করে দিয়ে এই ক্যাপটা কিনেছি তোমার জন্য। আমার জিনিস বিক্রি করে আমাকে গিফট দিচ্ছিস? সেদিন ব্যাগধারা পড়তে গিয়ে আইডিয়া পেলাম। সিমি জিজ্ঞাসা করলো। কোন বাগধারা? কইয়ের তেল কই ভাজা। সাইমন হতাশ গলায় ফাজিল। বলল। সবাই আবারও হেসে ফেলল। হঠাৎ করে সাইমনের মনটা ভালো হয়ে গেল। সবার সাথে বাইরে আসতেই হতভম্ব হয়ে গেল। এত আয়োজন কখন করলো এরা? মনে পড়ল তখন মন বিক্ষিপ্ত ছিল বলে এদিকে খেয়াল করেনি। মা পায়েসের বাটি এগিয়ে দিলেন ওর দিকে। রাতুল বলল, আমাদেরটা আগে সাইমন খাবে, তারপর সবাইকে দেওয়া হবে। শাহানা সাইমনের মুখে এক চামচ তুলে দিয়ে চামচটা ছেলের হাতে ধরিয়ে দিলেন। বাকিদের ধৈর্য কুলাচ্ছিল না, অথচ শুধুই মজা করার জন্য সেই চামচ তুলে নিয়ে খেতে শুরু করলো ওই বাটি থেকেই। বড়রা প্রশ্রয়ের হাসি পিচ্ছি যে নেই এটা শিওর? গিটার হাতে সাজিয়ে না রেখে একটা গান ধর দেখি, সবাই মিলে ধর। সাইমন, মাহির, সৌমি, মৃদুলাদের সাথে ছোটরা সবাই তাল ধরল। এই মুখরিত জীবনের চলার বাঁকে অজানা হাজার কত কাজের ভিড়ে ছোট্টবেলার শত রং করা মুখ সুর তোলে আজও এই মনকে ঘিরে। ঝিনুক শামুকে ভরা বালুচরে ঢেউয়ের সাথে নেচেছি, রঙিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা সৈকতে ফেলে এসেছি। হৃদিতা খানিকটা দূরে দাঁড়িয়েছিল। মাহির মৃদুলাকে ইশারা করতে এসে গিয়ে হৃদিতাকে ওদের কাছে এনে দাঁড় করিয়ে দিল। সেও সুর মেলালো সাথে। ওরে ছুটে যাই চল সেই সাগর তীরে, ওরে খুঁজে নেই চল ফেলে আসা মুক্ত হিরে, এই মুখরিত জীবনের চলার বাঁকে। কলিতে মুখর হয়ে উঠল আনন্দবাড়ি। পান্থ আজ মৃদুলার একটা চিঠি পেয়েছে। সারাদিন সময় পায়নি, রাতে শোবার পর এসে খুলল চিঠিটা। এই যে পথিক, কেমন আছেন? আপনি আমাকে কিছুদিন চিঠি লিখবেন না? এটুকু পরেই ভোরকে যাবেন না? এখন আগে ঠিকানায় লিখলে আমি পাবো না। বাড়িতে যাচ্ছি, মাসখানেক থাকবো। আপনি সময় পেলে আসতে পারেন। সবাই আপনাকে মনে রেখেছে, এলে আমারও ভালো লাগবে। এতে মৃদুলা। পান্থ কতবার যে চিঠিটা পড়লো। ওকে বাড়িতে যাবার আমন্ত্রণ জানিয়েছে মৃদুলা। কি যে ভালো লাগলো পান্থর, সে নিশ্চয়ই যাবে। সবাই খাবার খেয়ে ছাদে চলে গেল, বাড়ির বয়োজ্যেষ্ঠরা বাদে। মাহির দেখলো হৃদিতা নেই, সে নেমে এলো। নিজের ঘরে এসে দেখলো মেয়েটা চুপচাপ জানালার ধারে দাঁড়িয়ে আছে। মাহির ডাকলো, হৃদিতা। হৃদিতা তাকালো মাহিরের দিকে। সবাই মজা করছে, তুমিও চলো, ভালো লাগবে। ওখানে সবাই নিজের মানুষজন, আমি গেলে হয়তো কিছুটা ফর্মালিটি চলে আসতে পারে। মৃদু আপু একবার ডেকে গেছে, আমিও যাব ভাবছিলাম, পরে এটা মনে হলো। কেউ ফর্মাল হবে না। আর কে বললো তুমি ওদের নিজের মানুষ নও? তুমি যেদিন এই বাড়িতে এসেছ সেদিন থেকে ওরা তোমাকে এই পরিবারের একজন ভেবে নিয়েছে। তবে বুঝতে পারো না? পারি, তবুও আমার কেবল মনে হয় আমি সবাইকে মিথ্যে বলেছি, সেই জন্য সহজ হতে যেও পারছি না। মিথ্যে? কোনটা? রিয়াদের বিষয়টা? সেটা তো আমি বলেছি, সেটার দায় কেবল আমার, তোমার না। আমি এটা নিয়ে সবার সাথে খোলাখুলি কথা বলতে চাই। যদি দেখি তখনও সবাই আমাকে এখন যেভাবে একসেপ্ট করে নিয়েছে সেভাবেই নেয়, তাহলে অপরাধবোধ বলি বা হীনমন্যতা সেটা আর থাকবে না। আচ্ছা, তাতে যদি তুমি কিছুটা হালকা হও বলতে পারো, আমিও তোমার সাথে থাকব। আমি এটুকু নিশ্চয়তা দিতে পারি, তাদের তোমার প্রতি যে মনোভাব তা পাল্টাবে না। মা জানেন সবটা। তিনি তোমাকে স্নেহ করেননি? উনি জানেন? বিস্মিত গলায় বলল হৃদিতা। হ্যাঁ, শুরু থেকে। মাহির চলে যাচ্ছিল, হৃদিতা পেছন থেকে ডাকলো, একটু দাঁড়ান, আমিও ছাদে আসছি আপনার সাথে। ওদের একসাথে দেখে আরেকবার সবাই হইচই করে উঠল। ওদের দুজনকে উৎসর্গ করে গান ধরল। তুমি চেয়ে আছো, তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর যেতে চাই। হৃদিতা খানিকটা লজ্জায় পেল। গান শেষ হলে সে সাইমনকে বলল, শুভ জন্মদিন সাইমন ভাইয়া। সাইমন ঘড়ি দেখে বলল, 3 মিনিটের জন্য মিস হলো না সঠিক সময়ে উইশ করতে। সৌমি ভেবেছিল রূপা নামের
এক মেয়ের কাছ থেকে উপহার নেবার জন্য আরেক দফা ঝগড়া করবে, কিন্তু বেচারার আজ জন্মদিন বলে এই যাত্রায় মাফ করে দিয়েছে। প্রায় সারা রাত ধরে হুল্লোড় চলল ছাদে। সাইমন আর সৌমি ভিন্ন ভিন্ন সময় চোরা দৃষ্টিতে পরস্পরকে দেখে গেল, তবে চোখাচোখি হলো না। সাইমনের নিজেকে ভাগ্যবান মনে হলো, এমন চমৎকার কিছু মানুষ বাস করা একটা পরিবারে ওর জন্ম বলে। ছাদে যখন সাইমনরা আনন্দে মেতেছে, ঠিক তখন ছায়া ভাই বোন ভাবিদের সাথে বসে আছে বসার ঘরে। ভাইজান, সৌমির তো পড়াশোনা শেষ হলো, অনেক দিন থেকেই অনেক সম্বন্ধ আসছিল বিয়ের, ও রাজি হয়নি। এবার ওরা চাচা ফুপারা খুব করে ধরেছে। ওর বড় ফুপুর বান্ধবী ছেলে ডাক্তার। আমি এখনো মত দিইনি, কি করা যায় বলো তো? সৌমিকে একবার জিজ্ঞেস করে দেখ ওর জীবনের প্রশ্ন। সেটা তো করবই, তোমরা একটু খোঁজ খবর নাও। তাছাড়া ও চাচারা তোমাদের মতো না, জানোই তো। এমনিতেই বলে আমি শুধু বাবার বাড়ির দিকে টানি। ছেলে যদি ভালো হয় তাহলে সৌমির কানে তুলব কথাটা। পর্ব 28। এখন মেয়ে বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে। যদি ভালো ফ্যামিলি হয়, ছেলে ভালো হলে বিয়ে দেবার কথা ভাবতেই পারো। ছেলেমেয়েরা কত দ্রুত বড় হয়ে যাচ্ছে। সৌমির সাথে আলাদা করে কথা বলার সুযোগ দিও। যত যাই হোক, খোঁজ খবর ভালো মতো নিও। যদিও মানুষ চেনা বড্ড কঠিন, বহুদিন সাথে থাকলেও চেনা দেয়, তবু একবার ভুল হয়ে গেলে পস্তাতে হয়। মায়ার কথায় পরিবেশটা গুমোট হয়ে উঠল। সাইমনের জন্মদিনে পরের দিন রাতে খাবার পরে মায়া সবাইকে বসার ঘরে ডাকলো। কথা ঘুমিয়ে পড়েছে ততক্ষণে। মায়া একটা দম নিয়ে বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমার সার্টিফিকেটগুলোর তো এখন আর কোনো দাম নেই, কাজেই লাগাতে পারবো না। কিন্তু এভাবে ঘরে বসে বসে নিজের সম্ভাবনার অপচয় করাটা আর ঠিক হবে না। এবার একটু নিজেকেও ভালোবাসবো। মেয়েটার জন্য আমাকে তো ভালো থাকতেই হবে। কি করবি ঠিক করেছিস? 7 বছর মন দিয়ে রান্না করেছে নিজের সংসার ভেবে। ছোট করে একটা খাবার হোটেল যদি খুলি, সেখানে রান্নাটা আমিই সামলালাম, সাথে আরও কয়েকজনকে নিলাম হেল্পিং হ্যান্ড। কয়েকদিন পরে তো কথা কি স্কুলে দেব। ওকে স্কুলে দিয়ে হোটেলে চলে গেলে অনেকটা সময় থাকবে, সমস্যা হবে না। প্রথম কথা বললেন সাবেরি। তিনি বেশ উৎফুল্ল গলায় বললেন, বাহ, খুব ভালো তো। তুমি নিজে কিছু করতে চাইছো, এটা তো খুব ভালো কথা। হ্যাঁ অবশ্যই, আমরা তোকে খুব ভালোবাসি মায়া। তুই তোর ভালোর জন্য যত ডিসিশন নিবি আমরা সাথে আছি। পুঁজি কতটা লাগে আমরা দিচ্ছি, তুই চিন্তা করিস না। আমার বিয়েতে বাবা কিছু গয়না দিয়েছিল, সেগুলো তো এখন কোনো কাজের নয়। গয়নাগুলো বিক্রি করে দিও, পুঁজিটা সেখান থেকেই আসুক। তোমাদের হেল্প অবশ্যই আমার লাগবে, তবে অন্য হেল্প। হোটেলের জন্য ভালো একটা লোকেশন যদি পাওয়া যায়, তাহলে সেটার সেটেলমেন্ট করে দিও। সবাই অ্যাপ্রিসিয়েট করলো মায়াকে। যতই শক্ত থাকুক, ভেতরের ক্ষত এভাবে বসে থাকলে শুকাতে সময় লাগবে। তার চাইতে ব্যস্ত থাকুক, গণ্ডির বাইরে পা রাখুক, এতে অন্যদিকে ব্যস্ততা বাড়বে। এই বিষয়টা নিয়ে কম ভাববে। এই ভাবনা থেকে সবাই ওর সাথে থাকার প্রতিশ্রুতি দিল। 2-1 জন উঠতে যাচ্ছিল, হঠাৎই হৃদিতা বলে উঠল, আমার কিছু কথা বলার ছিল। মাহির একবার জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বুঝলো কি বলতে চাইছে মেয়েটা। সে হৃদিতার পাশে এসে দাঁড়ালো। সবার মনোযোগের কেন্দ্রে তখন হৃদিতা। সে মাথা নিচু করে বলল, আমাদের বিয়ের দিন কি হয়েছিল সেটা বলতে চাই। সেটা তো জানি। আপনাদের জানায় কিছুটা ভুল আছে আঙ্কেল, আমি পুরোটা বলছি। বলেই সে রিয়াদের জন্য ঘর ছাড়া, সেখান থেকে বিয়ে, মাহিরের সাথে মানিয়ে নিতে সমস্যার কথা বলতে গিয়ে ওর প্রতি আচরণের কথাও বলতে যাচ্ছিল। মাহির সামলে নিয়ে ওদের অংশটুকু বাদে বাকিটা নিজেই বলল। রিয়াদের মুখোশ উন্মোচন পর্যন্ত এসে থামলো। ঘরের প্রত্যেকটা মানুষের মুখ গুরু গম্ভীর। হৃদিতা প্রমাদ গুনল। ইফতেখার সাহেব জিজ্ঞাসা করলেন, মাহির, তুই কাউকে বললি না কেন? বাবা আমি সাবেরি ওকে থামিয়ে দিয়ে বললেন, আমাকে বলেছিল প্রথম দিনই। মায়া উঠে হৃদিতার সামনে এসে দাঁড়ালেন। এরপর ওকে বুকে জড়িয়ে নিলেন। এমন মন ভাঙার যন্ত্রণা আমি জানি দিদি। তুমি এত অল্প বয়সে কতটা সহ্য করেছো বুঝতে পারছি। আমি তোমার প্রতি সহমর্মী। হৃদিতা খানিকটা অভয় পেয়ে বলল, মায়া ফুপু, আমায় নেবেন আপনার সাথে? আপনার হোটেলে কিছু আমি করতে চাই। সে কি, তুমি তো এখনো অনেক ছোট, পড়াশোনা করবে, এখন এসবের প্রয়োজন নেই। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, আমার কোনো সমস্যা হবে না, আমি পারবো। মায়া হৃদিতার মাথায় হাত বুলিয়ে বলল,
দেখা যায়, তোর ভালো লাগলে অবশ্যই আসবি। শাহানা মাহিরকে বললেন। এতদিন বলিসনি, আজ বলার দরকার হলো কেন? উত্তরটা রিদিতা দিল। আপনারা সবাই আমায় এতটা ভালোবাসেন, খুব গিল্টি ফিল হচ্ছে আমার। মনে হচ্ছিল আমি সবার সাথে প্রতারণা করছি, আমি যোগ্য নই এইসবের। তাই সত্যিটা বললাম আমি। এখনো যদি আপনারা আমাকে একইভাবে ভালোবাসেন তাহলে সেই গিল্ট কাজ করবে না আর। যদি অন্যথা হয় তবে ধরে নিব সেটুকু আমার প্রাপ্য শাস্তি। মাহির কিঞ্চিত বিস্মিত হয়ে রিদিতার দিকে তাকালো। এমন পরিণত উত্তর সে আশা করেনি। আরমান মাহিরের উপর উষ্মা প্রকাশ করলেন। তুই এটা আমাদের কাছে লুকিয়ে গেলি কেন? তুই কি আমাদের সংকর্ণিমনা ভাবিস? না ছোট চাচা, আসলে আমি ভেবেছিলাম তোমরা আমাকে নিয়ে কষ্ট পাবে, সেজন্য। আমি জানি তোমরা কেমন, বিশ্বাস আছে আমার। সাইমন পাশ থেকে বলে উঠল। তুই আমাকেও বললি না? আমি কিন্তু তোকে আমার সবচাইতে কাছের বন্ধু ভাবি তুমি কিন্তু এর বিচার করবে। রিদিতা অপ্রস্তুত হয়ে বলল। কি বিচার? তুমি বিচারক, তুমি ঠিক করবে শাস্তি। সৌমি ফোরন কাটলো। তুই সব কথা মাহির ভাইকে বলিস কেন? বলি তো। সৌমি ভেঙচি কাটলো। পরিবেশ আবার সহজ হয়ে উঠল। রিদিতার বুকের উপর থেকে যেন জগদ্দল পাথরটা সরে গেল। ওর আর কোনো গ্লানি রইল না। একটা জিনিস সে উপলব্ধি করলো, এবারের প্রত্যেকটা মানুষ অসম্ভব ভালো মানুষ মন থেকে। এদের মুখে কোনো মুখোশ আটা নেই, একটা চেহারাই সেটা অকৃত্রিম। ভেতরে সে মাহির বলল। এবার বিশ্বাস হলো আমার কথা? হ্যাঁ। আপনারা এমন কেন? কেমন অন্যরকম। অন্যরকম? কেমন অন্যরকম? খুব সাধারণ কিন্তু অসাধারণ রকমের। আমি ঠিক ব্যাখ্যা করতে পারবো না, তবে আমি এমন মানুষ খুব কম দেখেছি। তোমার জীবন কেবল শুরু, আর বেশি মানুষ দেখোনি, সেজন্যই এমন মনে হচ্ছে। আমরাও 8-10টা মানুষের মতোই। মানুষের উপর থেকে আমার বিশ্বাস উঠে যাবার কথা ছিল পুরোপুরি, কিন্তু আপনাদের জন্য সেটা হয়নি। আমার একটা অবজারভেশনই হলো, মানুষ রিয়াদের মতো হয়, মুখোশ ঢাকা মুখের, আবার আপনাদের মতো হয় যাদের মুখের উপরে মুখোশ থাকে না। এই যে বললে সবাইকে বলার পরে তোমার ভেতরে গিল্টি ফিল কাজ করছে না, কিন্তু আমি জানি আর একটা গিল্টি তোমার মধ্যে এখনো আছে। রিদিতার মনে হলো মাহির নিজের কথা বলবে, নিজে এগিয়ে আসবে ওর দিকে। সে এখনো প্রস্তুত কি? দ্বিধান্বিত গলায় প্রশ্ন করলো। কোনটা? একবার স্যারের সামনে গিয়ে দাঁড়াবে? আমি জানি তোমরা এখন নিয়মিত টেলিফোনে কথা বলো, তবুও যদি একবার সরাসরি গিয়ে তার সামনে দাঁড়াও, দুজনেই অনেকটা সহজ হতে পারবে। যাবে? রিদিতা হাত ছেড়ে বাঁচলো ঠিকই, ভীষণ খুশি হলো। আসলে বাবার সাথে একবার সরাসরি কথা বলা উচিত, তবুও কোথাও যেন কিছুটা আশাহত হলো। আশ্চর্য, সে কি চাইছিল মাহির এগিয়ে এসে ওকে সহজ করে নিক? কেন চাইছিল? ওর মনের একটা অংশ বলছে তুই এখনো প্রস্তুত না, অন্য অংশ বলছে কি করছিস রিদি, সামনে যে দাঁড়িয়ে আছে আরেকবার বিশ্বাস কর তাকে, এবার কিন্তু ঠকবি না। অদ্ভুত এক দোলাচল নিয়ে রিদিতা উত্তর দিল। যাবো। আপনি যাবেন আমার সাথে? তুমি চাও আমি যাই? হ্যাঁ চাই। অকপটে উত্তর রিদিতার। প্রস্তুতি নাম, আমি ফ্রি টাইম বের করে নেই এর মধ্যে। অবচেতনে কিংবা চেতনেই হয়তো হাসি ফুটলো দুজনার ঠোঁটের কোণে। সৌমিরা পরের দিনই চলে গেল। সপ্তাহখানেক পরে সাইমন রুমালটা হাতে নিয়ে দেখছিল, মনে হচ্ছিল এর প্রতিটা সুতো সৌমি ওর নামে গেঁথেছে। এই অনুভূতির জন্যই এর রুমালটা সাইমনের হৃদয়ের একটা বিশেষ জায়গা দখল করে নিল। সাইমন ভাইয়া, তোমার ক্যামেরাটা রেডি করে চলে এসো, সিমির ছবি তুলতে হবে। সিমি কি বোবা হয়ে গেছে নাকি তুই ওর অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত হয়েছিস? বেচারি শাড়ি পরেছে, বের হতে লজ্জা পাচ্ছে, এসো তো। সাইমন গজগজ করতে করতে ক্যামেরা বের করলো। মৃদুলা যেতে যেতে জিজ্ঞাসা করলো, তোমার হাতে কি যেন দেখলাম? কিছুই না, চল তো। শাড়িতে সিমিকে পরিপূর্ণ তরুণী মনে হচ্ছিল। সাইমন বলল, তুই তো বড় হয়ে গেছিস রে। তাড়াতাড়ি ছবি তুলে দাও আগে। মায়ের শাড়ি চুরি করে এনেছি, মৃদু আপু পরিয়ে দিয়েছে, মা দেখলে পিঠে পড়বে কয়েকটা। ভিউ কার্ড দেখে দেখে সেভাবে পোজ দিচ্ছিল সিমি। সাইমন গজগজ করতে করতে ধৈর্য ধরে ছবি তুলে দিচ্ছিল। হঠাৎ করে সিমি বলল, সৌমি আপুর বিয়েতে আমার সব ছবি কিন্তু তুমিই তুলে দিবে সাইমন ভাইয়া। সৌমি আপুর। আকস্মিক আঘাতে সাইমনের ভেতরটা মুচড়ে উঠল। সৌমির বিয়ে মানে? এখনো ঠিক হয়নি, কিন্তু কথাবার্তা চলছে, হয়েও যেতে পারে সবার পছন্দ হলে। মৃদুলা জিজ্ঞাসা করল, তুই কি করে জানলি? আমি তো শুনিনি। বড়রা আলাপ করছিল, আমি চুপি চুপি শুনেছি। আলাপ যেহেতু হচ্ছে, বিয়ে তো হয়ে যাবে তাড়াতাড়ি, তাই না?
সাইমন ক্যামেরাটা মৃদুলার হাতে দিয়ে বলল, তুই তুলে দে, আমি একটু যাচ্ছি, কাজ আছে। সাইমন এলোমেলো পা ফেলে সিঁড়ি বেয়ে নেমে এলো ছাদ থেকে। সে কি ভেবেছিল সৌমির বিয়ের কথাবার্তা কোনোদিনও উঠতে পারে না। সে কবে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করবে, ততদিন পর্যন্ত সব আটকে থাকবে। কি ভয়ঙ্কর বোকা সে! বোকার স্বর্গে বসবাস করে নিজের সুখে স্বর্গে স্বপ্ন বুনছিল। সৌমির কি মত আছে ওকে ছাড়া অন্য কেউ সৌমির জীবনে আসবে? সৌমির ওই রাগী চেহারার কাঠিন্যে, কড়া ভাষার বাঁকা কথায়, ওই দৃষ্টির শাসনেও সবটা তো কেবল সাইমনের জন্য। এসবে ওর একচ্ছত্র অধিকার চায়। এর অন্যথা হলে সে বাঁচবে কি করে? সৌমির সাথে কথা বলতে হবে যত দ্রুত সম্ভব। নিজের বেঁচে থাকার রসদ হাতছাড়া সে করতে পারবে না কিছুতেই। কিছুক্ষণ পরে ভীষণ রাগ হলো সৌমির উপরে। এই যে বয়ান দেয় ভালো বন্ধু ভাবলে নিজের কেন শেয়ার করলো না? তুমুল ঝগড়া করবে সে সৌমির সাথে। এসব মুখে মুখে বন্ধুত্ব লাগবে না। পান্থ আনন্দবাড়ির প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকতে অস্বস্তি লাগছে। মৃদুলার একটা চিঠি পেয়ে এভাবে বাড়িতে চলে আসা বোধহয় ঠিক হয়নি। একবার ভেবেছিল ফিরে যাবে কিনা, আবার মনে হলো একেবারে বাড়ির সামনে থেকে ফিরে যাওয়াটা কেমন দেখাবে। এই দোটানা থেকে ওকে উদ্ধার করলো সিমি আর ইমি। ওরা স্কুল থেকে ফিরছিল। ওরা পান্থকে একবারই দেখেছিল, যেদিন রাতে মৃদুলাকে উদ্ধার করে আনা হয়। পুরোপুরি মনে করতে না পেরে জিজ্ঞাসা করলো, আপনাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। পান্থের অস্থিরতা বাড়লো। সে কাচুমাচু করে বলল, আমার নাম পান্থ। আমি নাম বলতে দুজনে প্রায় চিৎকার করে উঠল। পান্থ ভাইয়া, আগে বলবেন তো? আগে কি করে বলা যেত ভেবে পেল না পান্থ। তবে কথা না বাড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো। যাক, চিনতে পেরেছে এই অনেক। চলুন চলুন, ভেতরে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আসলে বাড়িতে গেলে সবাই বিষয়টা কিভাবে দেখবে সেটা ভেবেই। আবার ওকে থামিয়ে দেওয়া হলো। চটপটে সিমি বলল, কিভাবে কিভাবে দেখবে? আবার চোখ দিয়ে দেখবে, অন্যভাবে দেখা যায় নাকি? ইমি পাশ থেকে সিমি চপলতার রাশ টেনে ধরতেই মৃদু চিমটি কাটলো পাশ থেকে। এরপর বলল, পান্থ ভাইয়া, আপনি নিশ্চিন্তে ভেতরে চলুন। আমাদের বাড়ির মানুষগুলো একবার যাদের আপন করে নেয় তাদেরকে সবসময় ভালোবাসা দেয়। ভয়ের কিছু নেই। না না, ভয় পাবো কেন? সিমি এবার আর বারণ মানল না। স্বভাবসুলভ ঠাট্টা সুরে বলল, আমাদের বাড়িতে বাঘটাক নেই। ওরা গেট দিয়ে ঢুকতে মৃদুলাকে দেখা গেল বাগানের কিছু আগাছা পরিষ্কার করতে। মৃদু আপু, দেখো কে এসেছে। মৃদুলা চোখ তুলে তাকাতেই পান্থর বুকে কেমন ধকধক করে উঠল। মেয়েটার দৃষ্টি এত প্রখর কেন? এমন অন্তর্ভীতি দৃষ্টিতে তাকালে কবে না জানি হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যায়। এত স্বাদের প্রাণটা খোয়াতে হবে কিনা মুগ্ধতায়। আরে আপনি কেমন আছেন? ভালো, আপনি? আমিও খুব ভালো আছি। হেসে উত্তর দিল মৃদুলা। এরপর নিজের মাটি লেগে থাকা হাত দেখিয়ে বলল, আপনি ভেতরে বসুন, আমি এগুলো ধুয়ে আসছি। ততক্ষণ ওনার সাথে তোরা একটু গল্প কর। আজও এই বাড়ির মানুষগুলোর আন্তরিকতায় অভিভূত হলো পান্থ। সেই সাথে আক্ষেপ, এমন একটা পরিবারে যদিও জন্ম হতো, অথবা এই বাড়ির একজন সদস্যের মতো যদি ওর পরিবারের কেউ একজন থাকতো যে ওকে বুঝতো, খেয়াল রাখতো। সাবেরি ছিলেন না, শাহানা, রানু আর মায়া ভীষণ যত্ন করে খাওয়ালেন পান্থকে। বাবা, মাঝে মধ্যে আসতে তো পারো, আমাদের ভালো লাগবে। আসবো আন্টি। ফেরার সময় মৃদুলা এগিয়ে দিতে এলো। বাগানের সামনে দাঁড়িয়ে পান্থ বলল, আপনার গাছ থেকে একটা ফুল দেওয়া যাবে? কোনটা চান? আপনার প্রিয় যেটা। আমার তো সব ফুলই প্রিয়, তবে সবচেয়ে প্রিয় কদম। এখন সেটা পাওয়া যাবে না। যেগুলো এখানে আছে সেখান থেকেই দিন তবে। মৃদুলা একটা বেলি ফুল ছিল, সেটা এগিয়ে দিয়ে বলল, আমার সাদা খুব প্রিয়। ভীষণ নিষ্কলুষ মনে হয় রংটা, আপনার মনের মতো, তাই বেলিয়ে দিলাম। পান্থ সহসা উত্তর দিতে পারল না। সহসা যেন বাকযন্ত্র তার কাজ করা বন্ধ করে দিয়েছে। এভাবে ওকে কেউ কোনোদিনও বলেনি। কাপা কাপা গলায় পান্থ অবশেষে বলল, আপনি এত চমৎকার করে কথা বলেন কেন? এত চমৎকার যে আনন্দে কান্না পেয়ে যায়। আমি যা বলি মন থেকে বিশ্বাস করে হৃদয় থেকে বলি। চমৎকার শোনাবে কিনা সেটা ভেবে বলি না। ফুলের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুধু ধন্যবাদ? ফুলের বদলে ফুল চাই কিন্তু। সামনের বর্ষায় একগুচ্ছ কদম ফুল আমার কাছে আপনার পাওনা রইল। ফুলের ঋণ না হয় শোধ করলাম, আপনার বন্ধুত্বের ঋণ কিন্তু শোধ করতে পারবো না। সেটা আমার কাছে অমূল্য, তাই পরিশোধ অযোগ্য। অমন ধন আমার কাছে নেই। মৃদু হেসে মৃদুলা বলল, বন্ধুত্বের বদলে বন্ধুত্বই চলবে। এখানে ঋণের হিসেব নিকেশের খেরো খাতায় লাভ ক্ষতির গণনা না হয় নাই হোক। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। বর্ষার অপেক্ষায় থাকলাম। আমিও।
কথা বলতে বলতে ওরা রাস্তা ধরে হাঁটতে শুরু করেছিল। বিদায় নিয়ে মৃদুলা ফিরে গেল। যতক্ষণ না মৃদুলা ভিতরে ঢুকলো সে দাঁড়িয়ে রইল। ভিতরে পা দেবার আগে মৃদুলা একবার পান্থর দিকে তাকালো, মুখে মিষ্টি একটা হাসি, সেও পাল্টা হাসলো। এবার হাঁটতে শুরু করলো পান্থ। বেলি ফুলটা বুকের কাছে চেপে ধরলো একবার, এরপর বুক পকেটে সেটা রেখে দিল। মৃদুলা বন্ধুত্বের মতো এই ফুলটাও পান্থের কাছে অমূল্য হয়ে গেছে। এটা সে যত্ন করে রেখে দেবে, শুকিয়ে গেল। রিদিতা কতদিন পরে বাসায় ফিরেছে, ভেতরে মিশ্র একটা অনুভূতি হচ্ছে। একদিনে নিজের চেনা জগতে আপন পরিমণ্ডলে ফেরার আনন্দ, অন্যদিকে নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা। বাসে এসে জানালার পাশে বসেছে, ওর পাশে সিটেই মাহির। ওকে অভয় দিয়ে গেছে সিদ্ধান্ত নেবার পর থেকে। এখন ঘুমিয়ে পড়েছে মাথায় এলিয়ে, চশমাটা একদিকে বাঁকা হয়ে উপরে উঠে পড়েছে। ঘুমন্ত মাহিরের দিকে কিছুক্ষণ নির্নিমেষ তাকিয়ে রইল রিদিতা। বিয়ের প্রথম দিন থেকে এসে এই মানুষটার সাথে কি করেছে সবটা একে একে মনে পড়ল। ওর কাছ থেকে এতটা নির্দয় ব্যবহার পেয়েও যে প্রতিশোধ পরায়ণ হয় না, বরং ধৈর্য ধরে ওর ভুল ভাঙার জন্য অপেক্ষা করে, এরপর যতক্ষণ কাছে থাকে ওকে উজ্জীবিত করার চেষ্টা করতে থাকে, এমন মানুষকে এসে কি করে ব্যাখ্যা করবে? মাহিরের জায়গায় রিদিতা হলে কখনোই পারত না ক্ষমা করতে। যদি পত্রিকায় রিয়াদের খবরটা না আসতো, তবে কি সারা জীবনে হৃদয়বান মানুষটাকে বুঝতে চেষ্টা করতো? বরং আছড়ে কুবলে মাহিরের হৃদয়কে ক্ষতবিক্ষত করার পরিকল্পনা ছিল ওর। নিজের ভুলগুলো ইদানিং বড্ড বেশি বুকে বাজে। অনুশোচনা এতটুকু হয়ে যায়, সে ক্ষমা চাইবার মুখটাও তো নেই। ব্যাস এসে থামলো গন্তব্যে। মাহিরের ঘুম ভাঙলো সাথে সাথে। আর মোড়া ভেঙে উঠে রিদিতার ব্যাগটা নামালো, এরপর নিজের ব্যাকপ্যাক ঝুলিয়ে ওকে বলল, চলো। তাড়াহুড়ো করে নামতে গিয়ে পা পিছলে পড়ে যাচ্ছিল। মাহির শক্ত করে ওর হাতটা ধরে নামিয়ে দিল। অনুমতি ছাড়া আমার হাত ধরলেন যে? তুমি পড়ে যাচ্ছিলে সেজন্য। তাছাড়া তুমিও একবার আমার হাত ধরেছিলে, আমায় জিজ্ঞেস করনি? কবে? যেদিন আমাকে বৃষ্টিতে ভেজালে সেদিন। রিদিতার পা থমকে গেল। হাঁটতে হাঁটতে আবারও কষ্ট দিয়ে ফেললো মাহিরকে, কিন্তু সে তো রেগে গিয়ে বলল হাত ধরার কথাটা। ওর জন্য কিছু করতে গিয়ে সারাক্ষণ জিজ্ঞাসা করছে, এটা করতে পারি, সেটা করতে পারি। কেন সব কিছুতে এত অনুমতি নেবার প্রয়োজন কি? সে বিরক্ত হয় এই যন্ত্রণায়, সেই জন্যে খোঁচা দিয়েছিল। লোকটা তো অন্য কিছু ভেবে বসে আছে। কোনো কিছু না ভেবে এবার রিদিতা বলল, আমি এরপর থেকে যতবার হোঁচট খাবো আপনি আমার হাত ধরতে পারেন, অনুমতি নেবার প্রয়োজন নেই। বলেই গটগট করে পা ফেলে মাহিরকে পেছনে রেখে এগিয়ে গেল রিদিতা। মাহির ভেবাচাকা খেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, এরপর মৃদু হাসি ফুটল মুখে। বাসার দরজার সামনে সে কেমন জড়সড় হয়ে গেল। রিদিতা বাবার মুখোমুখি হতে হবে বলে ভীষণ ভয় করছে। সে কখনো ভয় পায়নি, আজ প্রথমবার। কষ্ট পেয়েছে, ভেঙে পড়েছে, কিন্তু ভয় পায়নি। কলিং বেল চাপতে সংকোচ হচ্ছে ভীষণ। মাহির পাশ থেকে বলল, ভয় নেই রিদিতা, স্যারের সাথে কথা বলেছো তো এর মধ্যেই। তবু সামনাসামনি হওয়ার বিষয়টা আলাদা। আমি সামলে নেব রিদিতা। কেন যে রিদিতার বিশ্বাস করে নিল কথাটা। সুইচ টিপল। কিছুক্ষণের মধ্যে দরজা খুলে গেল। আমিনুল হক সাহেব নিজেই খুলেছেন। রিদিতা শক্ত করে মাহিরের হাতটা চেপে ধরল। তাতেই যেন ভেতরে এতক্ষণ চলতে থাকা ভয়াবহ অস্থিরতা কমে গেল। আশ্চর্য হয়ে রিদিতা উপলব্ধি করল এই হাতটাকে সে ভরসা করে ফেলেছে। যত বড় ঝঞ্ঝার উপরে আসুক, এই হাত দুটো শক্তিশালী বর্ম হয়ে ওকে ঝড়ের আঘাত থেকে রক্ষা করবে। এর নাম কি? ভরসা, আস্থা নাকি বিশ্বাস? সবগুলো তো কাছাকাছি শব্দ। সে বোধহয় পাগল হয়ে যাচ্ছে। রিদিতা। বাবার গলার স্বরে সম্বিত ফিরল। রিদিতার কম্পিত গলায় বলল, বাবা। রিদি এসেছে? মায়ের গলা শোনা গেল। তিনি ছুটে এলেন। ভেতরে এসো। জলদগম্ভীর গলায় বললেন আমিনুল হক সাহেব। উপরতলায় ভাড়াটি আছে। পারিবারিক আবেগ তিনি বাইরের লোকদের দেখাতে চান না। সাইমন নিজের কেবিনে বসে আছে। ভেবেছিল সৌমির সাথে সামনাসামনি দেখা করবে, কিন্তু এর মধ্যে মাহির চলে গেল শ্বশুর বাড়ি। সে না ফেরা পর্যন্ত এদিকে সব দায়িত্ব ওর কাঁধে। এর মধ্যে যদি সৌমির বিয়েতে মত দিয়ে দেয়। তুই তো শ্বশুর বাড়ি চলে গেলি, আমার বিয়েটা কেচে যাচ্ছে শালা। সে টেলিফোন করলো সৌমিদের বাসায়। রাতুল ধরতেই বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।